আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সদ্য প্রয়াত দুইজন প্রধান বিচারপতি সম্বন্ধে শোনার জন্য এবং ওনাদেরকে স্মরণ করে ছোট্ট একটা সভা করার জন্য। আমাদের টাইমিংটা 4টায় হলে ভালো হতো, তখন কোর্ট শেষ, অনেকে জয়েন করতে পারতো, কিন্তু এটা কিছু ক্যালকুলেশন কারণে 3টায় হয়েছে। যাই হোক, আমাদের অল্প উপস্থিতি, আমরা খুব বড় করে করতে চাইও নি, ছোট করে আয়োজন করেছিলাম। যে কয়জন আছেন আমরা শুরু করছি। আমরা প্রথমে মঞ্চে ডেকে নেব মাননীয় বিচারপতি এমডি দেলোয়ার হোসেন স্যারকে এবং মাননীয় প্রধান অতিথি আমাদের সাবেক বিচারপতি জনাব এমদাদুল হক স্যার। আমাদের আপনার সামনে সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি মাননীয় প্রধান অতিথি জনাব এমদাদুল হক স্যার। না, সভাপতিত্ব করবেন এটা নাই, ওর কাছে কাগজটা নাই, কাগজটা প্রোগ্রামের ডালিম হুসাইন ভাইকে ডেকে নেব। তিনি আমাদের রিপোর্টার্স ইউনিটের জয়েন্ট সেক্রেটারি এবং অ্যাক্রেডিটেড মিডিয়েটর। আপনারা জানেন আমরা আয়োজনটা করেছি, এই প্রোগ্রামের আয়োজক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিডিয়েটরস ফোরাম। বাংলাদেশের যে সমস্ত অ্যাক্রেডিটেড রিকগনাইজড মিডিয়েটরগণ আছেন তাদের মধ্যে যারা সুপ্রিম কোর্ট বারের মেম্বার, তাদের সংগঠন হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিডিয়েটরস ফোরাম। এই ফোরামের আমাদের জনাব ডালিম, তিনি জার্নালিস্ট এবং তিনি একজন অ্যাক্রেডিটেড মিডিয়েটর। আর আপনারা জানেন মিডিয়েশনের জন্য শুধুমাত্র লয়ার না, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রফেশনালরাও এখানে যুক্ত হয়, কারণ মিডিয়েশন এবং আরবিট্রেশনের যে অ্যাসপেক্ট, যেই ব্যাপ্তি, সেখানে লিগ্যাল অ্যাসপেক্ট ছাড়া আরো অনেকগুলো বিষয় আসে। তো তিনি বাংলাদেশের একজন অন্যতম মিডিয়েটর, তিনিও আছেন আমাদের সাথে। আমরা প্রোগ্রামটা পরিচালনা করার জন্য আজকের প্রোগ্রামের সভাপতি মাননীয় বিচারপতি জনাব দেলোয়ার হোসেন স্যারকে অনুরোধ করছি। সভাপতির অনুমতি সাপেক্ষে আমি সর্বপ্রথম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মিডিয়েটর মিস্টার ডালিমকে। আমার নাম মেহেদি হাসান ডালিম, আমি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি আর ঢাকা পোস্টের সুপ্রিম কোর্টে 14-15 বছর ধরে এই কোর্টে আছি, নিউজ করি ঢাকা পোস্টে। আর এখানে উপস্থিত আছেন আমাদের একজন সাহসী বিচারপতি, আজকের যিনি সভাপতি প্রধান অতিথি স্যার এমদাদুল হক আজাদ স্যার। আর যে ছাড়ের আমার একটা মনে পড়ে, ছাড়ের মানে রিটায়ার্ডের কয়েক মাস আগে আমরা কোর্টে আদিলুর রহমান খান শুভ্রর শুনানিতে ছিলাম। স্যার ওই সময়ে মানুষ সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে যেই করতো, ওই সময় বলাটা খুবই কঠিন ছিল। স্যার এক পর্যায়ে বললেন যে দেশটা তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, এবং আমি প্রথম ঢাকা পোস্টে এই নিউজটা করি এবং আমরা সহ 2-3 জন সাংবাদিক ওইখানে ছিলাম। এই কারণে স্যার এইটা যখন ওই সময় কেউ বলতো না, কিন্তু মাননীয় বিচারপতি এমদাদুল হক আজাদ সাহেব সেই কথাটা ওই সময় বলেছিলেন। এখন আজকে আমরা 2 জন সাবেক প্রধান বিচারপতি স্মরণে আজকের এই আলোচনা সভা, এটা খুবই কষ্টের বিষয়। মাত্র 8 দিনের ব্যবধানে 2 জন প্রধান বিচারপতিকে আমরা হারিয়েছি। এটা আমাদের আইন অঙ্গনের জন্য অনেক বড় শূন্যতা। আমরা জানি এর আগে বড় বড় আইনজীবী রফিকুল হক, তারপর সহ বড় বড় এখানে এই যে মোহাম্মদ আলী স্যার, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলী, অনেক আইন অঙ্গনের বড় বড় আইনজীবীকে আমরা হারিয়েছি, যারা এক একজন আইন জগতে সম্পদ ছিলেন। আমি প্রথমে বিচারপতি ফজলুল করিম সম্পর্কে বলবো। তিনি যখন আওয়ামী লীগ সরকারের আমলে তার নিয়োগ ছিল বিচারপতি ফজলুল করিমের, তখন তার আমলে 17 জনকে বিচারপতি অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়।
ওই 17 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে একজন ছিলেন হত্যা মামলার আসামি, যার বিরুদ্ধে অভিযোগ ছিলেন, তিনি এখনকার বিচারপতি, তিনি রুহুল কুদ্দুস সাহেব। আরেকজন বিচারপতি ছিলেন, তার বিরুদ্ধে ছিল প্রধান বিচারপতির এজলাসে লাথি মারার অভিযোগ, তিনি হলো শাহ খসরুজ্জামান। তখন এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে খুবই চাপ সৃষ্টি করা হয় যে এই 2 জনকে শপথ পড়ানো হবে, এই 2 জন সহ 17 জনকে শপথ পড়ানোর জন্য। কিন্তু আমরা জানি বিচারপতি ফজলুল করিম সাহেব শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, তারপর উনি সাহসিকতা এবং নৈতিকতার দিক দিয়ে অনড় ছিলেন। তিনি ওই সময়ে 2 জন বিচারপতিকে তার আমলে কখনো শপথ দেননি। এটা তার যে সাহসিকতার প্রমাণ আমরা ওই সময় দেখেছি বিচারপতি ফজলুল করিমের কাছ থেকে, তার কাছ থেকে আমরা সেই সাহসিকতার অনুপ্রেরণাটা আমরা নিতে পারি। আরেকটা হলো বিচারপতি রুহুল আমিন সাহেব, উনি হলো 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে নিয়োগ পাওয়া। উনি তার আমলেই একটি বড় ক্রেডিট ছিল যে ওই সময়ে ব্যারিস্টার মইনুল হোসেন সহ তাদের নেতৃত্বে বিচার বিভাগ যে আমরা যে পৃথকীকরণের কথা বলি, যদিও কাগজে কলমে সেই পৃথকীকরণটা ছিল, তবু তিনি সেই শুভ সূচনাটা করতে পেরেছিলেন তার আমলে। কিন্তু তার আমলে আরেকটি তার একটা ব্যর্থতার দিক ছিল, ওই সময়ে জরুরি বিধিমালা জারি করে, ওই সময়ে আমরা জানি জরুরি বিধিমালা জারি করে একটা কাজ করা হয়। সংবিধানের 102 অনুচ্ছেদে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, যে রিট করার ক্ষমতা, ওই ক্ষমতাটা ওই সময় কেড়ে নেওয়া হয়েছিল সব নাগরিককে থেকে। কিন্তু এর মধ্যেও আমার যদি ভুল না হয়, ওই সময়ে শাহ আবু নাইমের মতো কিছু বিচারপতি সেই ইকে লঙ্ঘন করে তারা জনস্বার্থে বিভিন্ন রিটের আদেশ দিয়েছিলেন। তারপরে আমরা জানি তার আসলে ভালো বন্ধ মিলেনি। তারপরে তার আমলে আমরা জানতাম যে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দকে যখন হাইকোর্ট জামিন দিয়েছিল, কিন্তু সেই বিচারপতি রুহুল আমিনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সবার জামিনগুলোকে আটকে দিয়েছিল ওই সময় আপিল বিভাগ। এটা ছিল একটি বাজে দৃষ্টান্ত। তবে তার আমলে যে বিচার বিভাগ পৃথকীকরণের শুভ সূচনা হয়েছিল, এটা আমাদেরকে স্মরণ করতে হবে। পরিশেষে আমরা এই 2 জনের বিধিহার মাগফিরাত কামনা করি এবং তাদের থেকে ভালো দিকগুলো নিয়ে আমরা আগামী দিনে বিচার অঙ্গনে আমরা ভূমিকা পালন করব। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। জাতিসংঘের এমওইউর আন্ডারে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল মিডিয়েশন সেন্টারের আরেকটা প্রোগ্রাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সেন্টার, সেটার সঙ্গে নিরলসভাবে কাজ করে আমাদের বাংলাদেশে বেশ কিছু অ্যাক্রেডিটেড মিডিয়েটরস ক্রিয়েট করেছেন, যিনি আমাদের এসআরএক্টের লেখক এবং অনেক গ্রন্থের পিএইচডি সহ অনেকগুলো গ্রন্থের সম্পাদক, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এসএন গোস্বামী স্যার। আমরা গোস্বামী স্যারের কাছ থেকে শুনবো, কারণ তিনি তখনকার সময় প্র্যাকটিস করছিলেন ওই বিচারপতিরা যখন এজলাসে ছিলেন। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক বিচারপতি দাদা হোসেন, আজকে অনুষ্ঠানের প্রধান যার সম্পর্কে আপনারা সবাই জানেন, উনি আইনকে বেশি গুরুত্ব দিতেন, আইন অনুযায়ী সাহসী কিছু কাজ করেছিলেন। তার একটি দৃষ্টান্ত আমাদের একজন আলোচক বন্ধু তিনি বলেছেন। প্রধান অতিথি বিচারপতি ইমদাদুল হক আজাদ স্যার এবং অন্যতম আলোচক ঢাকা পোস্টের সিনিয়র জার্নালিস্ট মিস্টার মেহেদী হাসান ডালিম, অ্যাক্রেডিটেড মিডিয়েটর। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। প্রথমত, যে উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি, সেই বিষয়টা হচ্ছে 2 জন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতিকে স্মরণ করার জন্য। পৃথিবীর অন্যান্য দেশে সাধারণত যে ছুটি, এই ছুটিটা কিন্তু থাকে না। যদিও প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় আমরা এটা পালন করতে দেখেছি, আমরা বাংলাদেশেও পালন করি। প্রধান বিচারপতির মৃত্যুর সঙ্গে সঙ্গে ছুটি আমরা পালন করি, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। তারই সেইটাকে সামনে রেখে, আর বিশেষ করে মোলসন কমিটি, আপনারা যারা 10 মিডিয়েটর তারা জানেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি যেটাকে ফলো আপ করে, আন্তর্জাতিক অঙ্গনে সিলেবাসটাকে ফলো করে, সেই সিলেবাসের একটা অন্যতম দিক হচ্ছে দেশের 600 দেশে
বিলস কাজ করছে 29টা দেশে প্রত্যক্ষভাবে, 29টি দেশে বিচারাঙ্গনে প্রধান বিচারপতি যদি মৃত্যু ঘটে আমরা সেখানে স্মরণসভা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আমি প্রথমে বলবো মিস্টার জাস্টিস সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম স্যার সম্পর্কে। জাস্টিস কে.এম. হাসান স্যার ফ্যামিলি কোর্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে একমাত্র মিডিয়েশন মধ্যস্থতায় একটি বিচারাঙ্গনকে শানিত করতে পারে এবং মেধাবান আইনজীবী, মেধাবান বিচারক মধ্যস্থতার মাধ্যমে বিচার অঙ্গনকে সঠিক আকারে এগিয়ে নিতে সক্ষম হতে পারে। সেই ধারাবাহিকতায় ফজলুল করিম স্যার বিলসের সঙ্গে বসেছিলেন, কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন। উনি একটা আইনকে অনুভব করার চেষ্টা করেছিলেন যে আমরা একটা আইন করতে পারি কিনা। সেখানে আমাদের বক্তব্য ছিল, বিলসের পক্ষে বক্তব্য ছিল আইনটা তাদের জন্য হবে, আইনটা হবে অ্যাক্টিভিট মেরিটারদের জন্য। আজকে বাংলাদেশে অ্যাক্টিভিটি মেরিটার নাই, বড় অভাব। যদি কোনো সময় অ্যাক্টিভিটি মেরিটার, ট্রেন অ্যাক্টিভিটি মেরিটার, আপনারা জানেন 40 ঘন্টা মিনিমাম প্রশিক্ষণ আন্তর্জাতিক সিলেবাস অনুযায়ী, সেই সিলেবাস যারা কমপ্লিট করতে পারে তাদের অ্যাক্টিভিটি মেরিটারে একটা সনদপত্র দেওয়া হয়। এটা যাত্রাপথ। এরপরে ধাপে 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 দেবে 370 ঘন্টা প্রশিক্ষণ হচ্ছে। বাংলাদেশে ওই সময় আমরা কিন্তু অ্যাক্টিভিটি মেরিটার আমাদের ছিল না। আমাদের যেটুকু ছিল সেটা হচ্ছে জাস্টিস কে.এম. হাসানের পথ অনুসরণ করে সীমিত আকারে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আইনজীবীদের নিকট শুধু প্রচার করা যে মিডিয়েশন জিনিসটা কি। আমরা জানি 2003 সালে সিপিসি কোড অফ সিভিল প্রসিডিওরে 89 এটা পুনর্বহিত হয়। সিপিসি সম্পর্কে আপনারা সবাই জানেন 1680 থেকে শুরু করে 1908 ধারাবাহিক ইতিহাস, 1908 থেকে 1940 ধারাবাহিক ইতিহাস, যেখানে আমরা মিডিয়েশন সেখানে পাই। পরবর্তীকালে 1940 সালে যখন আর্টিফিশিয়াল পৃথক হয়ে যায় 2000 সালের পূর্বে, এই 1940 সালে কিন্তু সিপিসি থেকে বিলুপ্ত করা হয়। আমাদের তদানীন্তন আমরা জানি যে ফ্রান্স সিপিসি এবং বাংলাদেশের সিপিসি এক না। তারা কাস্টমারি লতে ডোমেস্টিক আইন ফলো করে, আমরা কিন্তু স্ট্যাটিউটরি ল হিসাবে সিপিসি ফলো করি। 2003 সালে প্রথম 89 সেকশনটা অন্তর্ভুক্ত করা হলো, রিপিল করা হয়েছে 1940, আর 2023 পুনর্বহিত হয় এবং তারই ধারাবাহিকতায় মধ্যস্থতা অর্থাৎ মিডিয়েশন কথাটা আমরা এই অঙ্গনে আমরা পেয়ে থাকি। সেই সময় থেকে আমাদের একটা তাগিদ ছিল, ধারণা ছিল, যদি বাংলাদেশে সত্যিকারী অর্থে মেধাবান বিচারপতি, মেধাবান আইনজীবী যদি তৈরি করা যায় তবে সঠিক আকারে একজন মেডিটার তৈরি করা সম্ভব। অর্থাৎ একজন যোগ্য মেডিটার হতে পারে একজন ভালো রাজনীতিবিদ, ভালো বিচারক, ভালো আইনজীবী। সেই লক্ষ্যকে সামনে রেখে জাস্টিস ফজলুল করিম স্যারের সঙ্গে আলাপ করার সুযোগ এসেছিল। উনি প্রথম একটা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন। তদানীন্তন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আইনজীবীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমরা এটাকে ফলো করতে পারি। আর জাস্টিস রুহুল আমিন স্যার যেটা একজন আলোচক বলেছেন, একটি কঠিন সময়ে উনি কিন্তু প্রধান বিচারপতি। হাইকোর্টে উনি বিচারক থাকা অবস্থায় যারা জুনিয়র ফ্রেন্ড ছিলেন, জুনিয়র বন্ধু ছিলেন, আমার প্রত্যেক অভিজ্ঞতা বলছি তাদের উনি কিন্তু অনেকে বলেন উনি খুব কড়া মেরে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি আমি মনে করি কড়া মেরে দিচ্ছিলেন না, ওনার কণ্ঠস্বর ছিল ওইভাবে, ওনার কথার ধরনটা ছিল ওইভাবে। সেখানে আমরা অনেকে মনে করি হয়তো জোয়ালো, উনি আসলে তা না, উনি অত্যন্ত নরম মনে মানুষ ছিলেন। আর নরম মনে মানুষ ছিলেন কারণেই উনি কিন্তু বলার চেষ্টা করেছিলেন সেই কঠিন সময়ে, যখন যেটা একজন আলোচক বললেন যে ফখরুদ্দিন মহিউদ্দিন সাহেব গভর্নমেন্টের সময় উনি কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেছিলেন যে আমার বারে কোনো বিচারপতিকে যাতে অবজ্ঞা কেউ করতে না পারে, আমার বারে সুপ্রিম কোর্টের কোনো আইনজীবীকে যাতে কেউ অবজ্ঞা করতে না পারে। সেই কারণেই একটা দোষ হয়তো হয়েছিল, আমি দোষ বলবো না, পারিপার্শ্বিকতার কারণে, এই অঙ্গনকে পবিত্র রাখার কারণে, এই অঙ্গনকে নিরাপদ রাখার কারণে হয়তো ডিজি সাহেব এখানে আগমন করেছিল। আমার দৃষ্টিকোণ থেকে এটা নিছক খারাপ ছিল বলে আমি মনে করি না। এবং প্রসঙ্গত বলতে হয় উনি কিন্তু অনেক কাজের মধ্যে নিজের অনেক কিছু রেখেছেন। বিচারক নিয়োগের ক্ষেত্রে উনি কিন্তু বলার চেষ্টা করেছিলেন সব মেধাবী বিচারক নিয়োগ করা হোক, এবং তার জন্য চেষ্টা করেছেন। কিন্তু দেখা গেল
এমন কিছু বিচারক হয়তো সেই সময় নিয়োগ হয়েছিল, তার উদ্দেশ্যে উনি একটি কড়া বক্তব্য দিয়েছিলেন। উনি কি করতে পেরেছেন না পেরেছেন আমি বলবো না। তা আমি মনে করি উনি শব্দভাষী হোক, বেহেশতবাসী হোক, দুইজন প্রধান বিচারপতি সম্পর্কে যিনি বেশি জানতেন, আমি তাকে আহ্বান করেছিলাম, উনি কথা দিয়েছিলেন। উনি আজকে অনুষ্ঠানে আমার অসুস্থতার কারণে আসতে পারেন না, হয়তো ভবিষ্যতে আমরা তাদের সম্পর্কে বেশি জানতে পারব। পরিশেষে আমি এই কথাটি স্মরণ রেখে বলতে চাই, আজকে অনুষ্ঠানে যিনি প্রধানমন্ত্রী, তার কোর্টে হয়তো আপনারা অনেকে মামলা করেছেন, উনি কিন্তু ছিলেন জুনিয়রদের প্রতি, আমরা যাদের কথা জানি এর আগে যে বিরাই চৌধুরী বা পিকে দাস, ওই টাইপের যাদের কথা আমরা জানি, সে আমির ইসলাম সাহেব যেমন জানি জুনিয়রদের সাহায্য করতেন বই দিয়ে, আইন দিয়ে। আমি বিশ্বাস করি ওনার সঙ্গে যে সম্পর্ক, সে সম্পর্কের সূত্র ধরে আমি খুব কম নাম করে যেতাম ওনাকে সেফ রাখার জন্য, মিসকে সেফ রাখার জন্য, প্রস্তাব বৃদ্ধ উনি না হন। আমি তারপরেও লক্ষ্য করেছি যে উনি জুনিয়রদের প্রতি যে মানবতার পরিচয় দিয়েছেন, কারেকশন করেন। এনার সম্পর্কে তো কথা হতে পারে, একজন স্যার এখানে বসে আলাপ করছেন, উনি খুব কথা বলতেন কিন্তু আমাদের সাহায্য করতেন। অ্যাকচুয়ালি তাই আইনকে উনি সংশোধন দেওয়ার চেষ্টা করতেন, ওনার পিছনের মধ্যে যদি কোনো লক্ষ্যবর্তন ভুলভ্রান্তি করে দেওয়ার চেষ্টা করতেন। ওনাকে প্রধানমন্ত্রী করার মূল কারণটা হচ্ছে যে আমরা মিলিটারি হিসাবে সেই মানুষদের সামনে নিতে চাই যাদের কাছ থেকে আমরা জুনিয়র বন্ধুদের সুশিক্ষিত এই অঙ্গনে করতে পারি। অর্থাৎ একজন মেধাবান বিচারক, একজন মেধাবান আইনজীবী পাইতে সক্ষম, তার প্রমাণ কিন্তু আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিখেছি, আমরা দেখেছি, আমরা জেনেছি। পরিশেষে আরেকটি কথা না বললে নয়, উনি কিন্তু সবসময় চেষ্টা করতেন এই অঙ্গনকে পবিত্র করার। ভুল দুর্নীতির ঊর্ধ্বে উনি এই অঙ্গনটাকে পবিত্র রাখার চেষ্টা করতেন, যেটা আপনারা যারা ট্যান তারা জানেন। একজন মেরিটার হবে সব নৈতিকতার ঊর্ধ্বে, উনি 10 মেরিটার না, কিন্তু দুটি যোগ্যতা ওনার রয়েছে, উনি পবিত্র, সব এবং নৈতিকতার ঊর্ধ্বে। এই বিশ্বাসটা নিয়ে হয়তো আজকে থেকে আমরা ওনাকে বিমসে পাবো এবং নিয়মিত প্রোগ্রাম হয়তো আমরা পাবো। পরিশেষে যে কথাটি উল্লেখ না করলেন, এখন অবশ্যই বলেছেন, বই প্রকাশ ঘটাইছেন, দেশটাকে আমরা বাহিনী জগৎ অনেক কথা বলি, বিচার অঙ্গনে কি হয় এটা আমরা সবাই জানি, অঙ্গনে যারা আছে তার মধ্য থেকে উনি বলার চেষ্টা করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যারা অন্তরায়, যারা বাধা সৃষ্টি করেছিলেন। একজন রিপোর্টার ওই পত্রিকায় প্রথম আমাদের নজরে এসেছিল, ঢাকা পোস্ট দেশটাকে জাহান নামে নিয়ে যাচ্ছেন, সংক্ষিপ্ত আকারে ভদ্রভাবে কথা বলেছিলেন। আসলে কি তাই? দেশটাকে সুখায় অবিচারের মধ্যে ফেলা হয়েছিল। আমি মনে করি আজকে অনুষ্ঠান ওনাকে প্রধানমন্ত্রী করতে পেরে গর্বিত, এবং যিনি সভাপতিত্ব করছেন তার সম্পর্কে আপনি জানেন, প্রতিষ্ঠা লগ্নে উনি কিন্তু আমাদের চেয়ারম্যান ছিলেন, যার সম্পর্কে আপনারা জানেন উনি একজন বিচারক হিসাবে অত্যন্ত মেধাবান একজন বিচারক হিসাবে উনি চেষ্টা করছেন আন্দোলনটাকে পবিত্র রাখতে, সততার সঙ্গে উনি ওনার দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, নৈতিকতা উন্নতি করার চেষ্টা করছেন। পরিশেষে আপনাদের কাছে উপস্থাপন এগুলো করতে চাই যে আমাদের মরহুম সাবেক প্রধান বিচারপতি এবং আজকে অনুষ্ঠানে যাকে সভাপতিত্ব করতে দেখছেন এবং প্রধানমন্ত্রী, জ্ঞান, ধারণা, নৈতিকতা, সততা কোনো প্রশ্ন সম্মুখীন নাই। অর্থাৎ আমরা অনুসরণ করতে পারি তাদের জীবনে, তাদের জীবনে যে ভালো দিকগুলো আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি ধন্যবাদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিডিয়েটরস ফোরাম আরো বড় করে প্রোগ্রামটা করতো। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আয়োজনটা করেছিলাম, ফলে আমাদের ব্যারিস্টার নিশাত আপাদের মতো অনেক যারা অ্যাক্টিভ আছেন তাদের সঙ্গে আমরা কোঅর্ডিনেটটা ভালো করে করতে পারিনি বলে আমরা ছোট পরিসরে আজকে করছি। কিন্তু শীঘ্রই আমরা আরো বড় প্রোগ্রামগুলোর আয়োজন করব এবং আবার মিডিয়েটরসটা অ্যাক্টিভ হবে এবং আমাদের ট্রেনিং সেশনগুলো আমরা পাবো।
সেক্ষেত্রে যদি আমরা বড় করে আয়োজনটা করতে পারতাম, সবাইকে নিয়ে আমরা মাননীয় বিচারপতির কাছ থেকে শুনতে পারতাম ওনাদের জীবনী সম্বন্ধে, তবে ভালো হতো। যাই হোক, যারা আছি তারাই আমরা এখন শুনবো। এই পর্যায়ে বলবেন মাননীয় বিচারপতি জনাব এমদাদুল হক আজাদ। আমি তো বক্তাও না, উকালতি করেছি, তাহলে জাতীয় বক্তাগিরি হই। আমি দুই স্যারের সম্বন্ধে চিফ জাস্টিস দুই চারটা কথা বলবো। একটা হচ্ছে, প্রথম বলবো রুহুল আমিন স্যারের কথা। উনি কিন্তু আমি যে স্কুলে পড়েছি, রাজশাহী লোকনাথ হাই স্কুলে, উনি 1956 ওখানে ম্যাট্রিক পার, ওনার বাবা ওখানে সিএনবির ওভারসিয়ার ছিল। আমার গর্ব যে আমার স্কুলে তিনি আমার এবং উনি যখন চিফ জাস্টিস হন তখন জাস্টিস হন তখন ওনার শিক্ষক ছিলেন জাস্টিস আনসার আলী। ওনার ছাত্র ছিলেন নুরুল আমিন সাহেব। 1954-55 9-এ পড়তেন, তখন উনি হাইজিন পড়েছেন। ওনার মুখে শোনা, স্যারের সাথে ভালো সম্পর্ক ছিল। আমি যখন প্র্যাকটিস করতাম, স্যারকে দেখতাম সম্মুখে এই সাইডে, মানে কি বলবো, পূর্ব সাইডে বসে থাকতেন। তিনি অত আন্তরিকতা ছিল না। যখন জানলাম যে আমার লোকনাথ হাই স্কুলে এবং কলেজ স্কুলের প্রধান শিক্ষক হয়নি, প্রধান বিচারপতি হয়নি, বিচারপতি হয়েছে। আচ্ছা, মানে আমাদেরকে গুন্ডা বলতো, কারণ আমাদের এখানে সব চামার, মুচি, দারোয়ান এদের ছেলেদের সাথে আমরা পড়তাম। আর ওরা কলেজ স্কুল সব সাহেবসভাদের ছেলেদের, আমাদেরকে গুন্ডা বলতো। আমি তাই আসাদকে বললাম, দেখো গুন্ডা থেকে চিফ জাস্টিস, তোমরা ভদ্রলোক লেডিস গুন্ডা থেকে তোমরা হতে পারো, এটাই আমাদের গর্ব। কাজ হয়েছে আমার মতো নিজা। তো স্যারকে এইটুকু চিনি, স্যারের এর চেয়ে বেশি আমার খুব ক্লোজ ছিল না। তবে ফজলুল করিম স্যার আমার খুব, কারণ তার নিয়েছিল ওমর ফারুক, আমার বন্ধু মানুষ ছিল। উনি কয়েকবার ডিপ্রাইভ হয়েছে। লাস্টের বারে আমি শুনে ফারুককে বলছি, তো স্যার চেম্বার থেকে তাকিয়ে আমার কথা বলে শুনে যাচ্ছে। দেখে তাই তুমি কি কথা বলছো, তুমি কি আমার মক্কেল দাঁড়াবা? ঠিক আছে স্যার, কালকে কথা হবে মক্কেল দাঁড়াই। পরের দিন বাবা তোর কোথায় ঠিক। তারপরে ওনার কোর্টে গেছি কেস, একটা কেস করতে পারছি না কোনো কোর্টে। ওনার সিঙ্গেল বেঞ্চে বসতে, ওনাতে বিআইচু আমি যে মেনশন করতে বসে আছি, তো বসে আজাদ তো ঘুরে বেড়াই, বসার নিশ্চয় কোনো কারণ কি, আপনি কেন বসে আছেন? আচ্ছা মাইলেন আমার আইটেম তো 10, বোধহয় হবে না। কেন হবে না? আপিল সবই কি আপিলে? স্মাগল, আমার বাড়ি তো রাজশাহী এবং আমিও স্মাগলার বলতে পারি, কারণ 5 মাইলের টেরিটরির ভিতরে পদ্ম পাললে আমার বাড়ি। কি আনছেন? গরুর চামড়া। গরুর চামড়া ওরা কি গরু কুরবানি দেয়? দাও নথি 5 নম্বর পরে গরু পরে লাঞ্চ আসেন মাইলা গরু, কিছু বলতে না, বসেন। আরম্ভ করে দিল দিয়ে 6 লাখ টাকার চামড়া অকশানে 10 লাখ টাকার জিনিস 6 লাখ টাকা বিক্রি করেছে। ভদ্রলোক এসে আমাকে দিল মান্নান সাহেবের কোর্টে, তখন সিঙ্গেল উনি দেন না, বেল দেন না। আমি মক্কেলকে বললাম, স্যার 20,000 টাকা দিচ্ছি, বেল করে দিলে 20,000। জজ সাহেব আমার না না দাদা না, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো, চেষ্টা করবো। তো ওনার কোর্টে দাঁড়িয়ে দাদা সাহেব কি, আমি তো ভয় করতে বেল দিবে না। গরুর চামড়া ইন্ডিয়াতে তো কোনো কোরবানি হয় না, আমার দেশ থেকে যাবে, ওখান থেকে আসবে কেন? আপনি একটা বেল পিটিশন দেন, আজকে বেল পিটিশন দিয়ে আনছি, ওটা আমার বদমাশি মেমোর সাথে সার্ভিস করেছে। না আদর্শ মেমো তো
কালকে বেল পিটিশন নিয়ে আসেন, বেল দিন। আমি তো যে লোক বেল দেন হাইবুর রহমান বিয়ে ছিল, স্যার আপনি কি ব্যাপার, পরের দিন গেলাম বেল। ওই কেস উনি লাঞ্চের 12টায় ধরলেন, একটা সময় বললাম মিস্টার আজাদ লাঞ্চের পর শেষ করলেন। লাঞ্চের পর যখন শেষ করছে টাকা দেওয়ার কথা বলছেন, আমরা কাস্টমারদেরকে বলুন টাকা, মাই লর্ড 5 বছর আছে ইন্টারেস্টটা দিতে হবে, ইয়েস ইন্টারেস্টটা, কিন্তু ফিক্সড ডিপোজিট টাকা দিতে হবে। আমি জানতাম না, জাজমেন্ট দিয়েছে। আরেকদিন ওই কোর্টে সিনিয়র জেনারেল সাবস্টিটিউশন মারা গেছে, নন কন্টেস্ট। আমাকে লাজা দেন, আমি দাঁড়িয়ে বললাম নন কন্টেস্ট ইয়ে লাগে না, সাবস্টিটিউশন লাগে না। ফজলুল আপনি খুব জানেন, আমি বেশি জানি না, একটু জানি, কনফার্ম জানি। তখন একজন বলছে মাপ চান, আমি মাপ চাবো কেন? উনি সিনিয়র লয়ার ছিলেন, উনি বুঝেন না আমি মাফই চাইবো না, এটা তো আমার কেস না। আমি বললাম চুপচাপ দাঁড়িয়ে থেকে অর্ডার দিলাম, চলে আসলাম। এই উনি কিন্তু জুনিয়রদেরকে খুব মানে স্নেহ করতেন, শিখাই দিতেন, বলতেন, এইটা তার বড় গুণ ছিল। এখনকার জজ সাহেবরা তো লর্ড সাহেব, জজ সাহেবরা তো লর্ড সাহেব, জজ সাহেব বাদ দিয়ে লর্ড সাহেব, যে আমরা মাই লর্ড বলে লর্ড সাহেব হয়ে গেছে। শিখানোর ইয়েতে নাই। আমরা যেটুকু শিখেছি চেষ্টা করেছি, আমি জুনিয়রদেরকে, সিনিয়রদেরকে আমি বললাম আপনি যদি ভুল করেন আমি একদম গলা কেটে দেব, কারণ সিনিয়র ভুল করতে পারে না, জুনিয়র ভুল করো সে সংশোধন। আমার কোটে সিনিয়র যেত না, মুর্শিদুজ্জামান ভাই আসেন না কেন, যে তোমার কোটে যে উল্টা করবা তুমি আমার ট্যাঙ্ক কেটে দাও, তুমি স্টেট মুখের উপরে বলে দাও। কারণ যে আমার তো অভ্যাসই খারাপ। ফজলুল করিম সাহেব এরকম ছিল, ওনারা যা করে গেছেন বোধহয় আমরা ভবিষ্যতে পারবো না। আর ওনারা যে বললেন আমি যে কথাটা বলছি, আমি বরাবরই আল্লাহকে হাজির নাজির করে আমি ভয় কাউকে করতাম না। আমার বাবাকে আমি আওয়ামী লীগের ফাউন্ডার গুন্ডা বলতে ছেড়ে দিই। উনি কামরুজ্জামানকে মুসলিম লীগ থেকে আনছিলেন, বলে দেখবো তুমি, আমি পলিটিক্স করবো না, পলিটিক্স পরে গুন্ডারা আর পকেট মার ভদ্রলোকেরা করে। আমার কথা আদারওয়াইজ নেবেন না, কারণ আমি বলছি এটা আমার বাবার সাথে আপনাদেরকে কাউকে বলছি না। আমি বলেছিলাম যে হলে দেশের কিছু কেউ খেতে হবে, না হলে দিন মজুর। কালতি বললাম, ডাকাতি হলাম, ডাকাত হলাম, লাস্টে ভোট করে ওখানে যে ওইখানে আরো বড় ডাকাত জাজি দিয়ে করতে এসে কারোর মাথা ফাটাই দিলাম, কারোর ঠ্যাং ভেঙে দিলাম, কাকে নিঃস্ব করে দিলাম, জেনে বুঝে করিনি। আল্লাহ যেন মাফ করে দেয়, কাউকে ফকির বানাই দিচ্ছে, যার সম্পত্তি কেনা সে ফকির হয়ে যাচ্ছে। ভালো মানুষের জিনিস আইনের এভিডেন্স নাই, দিতে পারেনি। দেখছি যে এই লোকটা মার্ডার করেছে কিন্তু কনভিকশন দিতে পারেনি, কেন এভিডেন্স নেই। দেখছি যে এই লোকটাকে কনভিকশন দেওয়া ঠিক, কিন্তু দিলে তো অ্যাপিলেট ডিভিশন কেটে দেবে, না দিয়ে ভালো। এইরকম করে চলতাম, জানি না কি ভালো করেছি, তবে আপনারা দোয়া করবেন যেন ইমানের সাথে যেন মৃত্যুটা দেয় সাধ্যের মতো, কেন আমরাও ওইভাবে যাইতে পারি। আল্লাহ হাফেজ। আমার দোয়া করার দরকার, কিছু মনে হ্যাঁ লাস্টে দোয়া করার মিষ্টি দিবেন না। আজকে প্রোগ্রামের সভাপতি বিচারপতি জনাব মোহাম্মদ আল্লাহ হোসেন স্যার করবেন, তারপর আমরা মরহুমদের জন্য দোয়া করব। আজকে সবার প্রধান অতিথি বিচারপতি জনাব আজাদ সাহেব এবং উপস্থিত মিডিয়েটার্সগণ এবং সুদীপ, আজ আমরা এমন সময় উপস্থিত হয়েছি যে এক সপ্তাহের ব্যবধানে আমরা দুইজন প্রধান বিচারপতিকে হারিয়েছি। 17 তারিখে আমরা হারিয়েছি জনাব বিচারপতি সাহেবকে এবং 24 তারিখে হারালাম বিচারপতি রুহুল আমিন সাহেব। দুঃখ লাগে যে ওনাদের মতো
বিজ্ঞজনকে আমরা হারালাম এই অঙ্গনকে। এবং ওনারা জীবিত থাকলে আমরা ওনাদের যে অ্যাসিস্ট্যান্স যদিও বিচার আন্দোলনটা ছিলেন না, কিন্তু ওনাদের উপদেশগুলি আমরা সাদরে গ্রহণ করতে পারতাম এবং বিচার আন্দোলনকে আরো বলিষ্ঠ উপদেশ নিয়ে আরো সামনে আগে নিয়ে যেতে পারতাম। দুঃখের বিষয় আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে ওনাদের মোটামুটি স্বল্প সময়ে দুজনকে হারানো। আমি এই দুজনের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক সম্পর্ক, বিশেষ করে ফজলুল করিম সাহেবকে আমরা দুজনকে আমরা বিয়ে করতাম, আর রুহুল আমিন সাহেবকে আমার শ্বশুরের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, সেই হিসাবে আমাকে অতিরিক্ত স্নেহ করতেন। তো ওনারা যখন বিচারপতি হয়ে গেলেন, আমার মনে আছে ব্যক্তিগত জীবনে কিন্তু ওনারা দুইজনে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। বিচারপতি ফজলুল করিম সাহেব, বিচারপতি রুহুল আমিন সাহেব খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একই সঙ্গে ওনারা বেঞ্চেও গেছেন, বেঞ্চ এলিভেটেড হয়েছেন দুজন একই সঙ্গে। পরবর্তীকালে দুজনেই আবার অ্যাপিলেট ডিভিশনে গেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ফজলুল করিম সাহেব একটু সুপারসিড হয়ে গেছিলেন, যার জন্য আর দেরি হয়ে গেছে। এনিওয়ে, ফজলুল করিম সাহেব সম্পর্কে বলতে গেলে উনি যে সাহসিকতার একটা উদাহরণ রেখে গেছেন, একটু আগে আপনাদের মেডিয়েটর বলেছেন দুজন বিচারপতি সরকার অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কিন্তু ওনার এই বলিষ্ঠ সাহসিকতার মধ্যে দিয়ে উনি দুইজনকে শপথ দেননি, যদিও পরবর্তীতে ওনারা শপথ নিয়েছেন, অন্য প্রধান বিচারপতি ওনাদেরকে শপথ দিয়েছেন। আরেকজন হচ্ছেন রুহুল আমিন সাহেব, প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব। ওনার সম্বন্ধেও কিছু বক্তব্য আপনারা এর মধ্যে শুনে ফেলেছেন, আমি আর রিপিট করবো না। এই দুজনের যে সাহসী ভূমিকা ওনারা পালন করেছেন বিচার অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা যারা বিচারপতি হিসেবে ছিলাম তারাও চেষ্টা করেছি, কতটুকু পেরেছি বলতে পারবো না, সেটা বাহির থেকেই বিচার করবে, দেখবে, বা মানুষ যারা বিচার অঙ্গনে এসছেন বিচার প্রার্থী হয়ে তারা বলতে পারবেন। আমি মনে করি যে বিচারক যারা হবেন, এই দুই প্রধান বিচারপতির পদাঙ্ক অনুসরণ করে যদি এগিয়ে যান, আমি বিশ্বাস করি বিচার অঙ্গন আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এবং আশা করি যে এই বিচার অঙ্গনে যারা বিচারপতি হিসেবে আসীন থাকবেন তারা তাদের এই পদাঙ্কগুলি অনুসরণ করবে, তাহলেই বিচার অঙ্গনে আরো বলিষ্ঠ। আরেকটি কথা, আমার জনাব গোস্বামী বলে গেলেন, হ্যাঁ, বিচারপতিদের প্রথম কাজই হচ্ছে জুনিয়র যারা ফ্রেন্ডস থাকেন। আমি আমার ব্যক্তিগত আমি জাস্টিস আজাদ সাহেবকেও দেখেছি যে জুনিয়র ফ্রেন্ড যারা থাকেন, আমরা শিখেছি ওইভাবে, জুনিয়র ফ্রেন্ড যারা থাকেন আসেন পারে, তাদেরকে কিছুটা লিবারেল অ্যাটিটিউড নিয়ে দেখতে হয়। আমি চেষ্টা করেছি আমার জীবনে, আমি যতদিন বিচারপতি ছিলাম, আমি চেষ্টা করেছি যাতে জুনিয়র ফ্রেন্ডসরা, এবং যারা আমার কোর্টে অ্যাপিয়ার করছেন, এখানে আসেন কেউ জানি না, তবে গোস্বামী সাহেব অ্যাপিয়ার করছেন, আপনি জানেন ভালো। এখানে কিন্তু অনেকেই আমাকে চিনানো না, দেখানো নেই বেঞ্চে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় জুনিয়র ফ্রেন্ডকে এইটা শিখে আসো, এই জায়গায় আছে, এটা খুঁজে নাও, এইভাবে আমরা শিখেছি এবং আমিও সেভাবে জুনিয়রদেরকে শিক্ষা দিতাম। কিন্তু এখনকার জজ সাহেবরা যা করছেন তারা তো লজ্জা লাগে। ইভেন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনও তাই, অ্যাপিলেট ডিভিশনে তো আপনারা এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি, অ্যাপিলেট ডিভিশনও তাই হচ্ছে। মনে হচ্ছে আগে আমরা দেখতাম লয়ার্স আর দ্য টিচার্স অফ দ্য জাজেস, এটা ছিল প্রবাদ, কিন্তু এখন জাজেস আর দ্য টিচার্স অফ দ্য লয়ার্স হয়ে গেছে, যার ফলে লয়ার্স গ্রো হচ্ছে না। এই গ্রো না হওয়ার পিছনে কারণ হলো জাজদেরকে শুনতে হবে, না হলে কোন জায়গায় আছে। এখন আমার বলতে দ্বিধা লাগছে না যে জাজ সাহেবরা অনেক কিছু নিজেরাই জানেন, কিন্তু ভাবটা দেখেন এমন যে তারাই সবকিছু জানেন, এখানে যারা থাকেন এই পারে তারা কিচ্ছু জানেন, ভাবটা এরকম হয়ে গেছে, যার জন্য এই আইনের শাসন কিছুতেই প্রতিষ্ঠা হবে না। ওই ওনাদের মতো যদি আগে যারা চলে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ যদি করেন, আপনারা তো ভবিষ্যতে যাবেন, আমরা তো শেষ পর্যায়ে চলে গেছি, বেশি দিন আমরা নাই, আমারও সময় শেষ হয়ে আসছে। তা আপনারা যারা যাবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আপনারাও ভালো। এবং ওখানে যদি যান এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে ওনারা কিভাবে, আপনারা হয়তো দেখেন নেই ওনাদেরকে, তবু যাদের কাছ থেকে শুনবেন, শুনে ওইভাবে চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা সবাই ভালো করবেন, ওনারা ভালোভাবে যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও ভালো করবেন।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে মোনাজাত দোয়া পরিচালনা করবেন মাননীয় বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আবু। জি সূরা ফাতিহা আর ক্লাস 3 হাত ধরছি। জি মারা গেছে তাদের আত্মার আল্লাহ আমরা পাপি বান্দা, আল্লাহ তোমার আমাদের ভিতরে নিশ্চয়ই কোন 40 জনের ভিতরে একজন নাকি ইমানদার থাকে, যার হাতের গুলে আমাদের দোয়া কবুল হতে পারে। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب الحسد وقنا عذاب النار وقنا عذاب النار। আল্লাহ যে দূর পড়লাম আল্লাহ তোমার রহমতুল রহিম ওনাদের গোকে জান্নাতুল ফেরদৌস, বিশেষ করে আমাদের দোয়া হযরত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে যত পীর পাইন মরিয়াল্লাহ আল্লাহ গাউস কত যত মুসলমান হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা মারা গেছে আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ। বিশেষ করে সাবেক 2 বিচারপতি জনাব ফজলুল করিম এবং জনাব রুহুল আমিন স্যারের খবরে আমাদের দোয়াগুলো পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ আমরা কবি বান্দা তোমার কাছে আল্লাহ আমাদের হাতে ফেরত দিও না আল্লাহ, কার কাছে যাবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب الحسنة وقنا عذاب النار وقنا عذاب النار صلى الله على محمد لا إله إلا الله.